নায়িকা শাবনূর লাইভে এসে যদি এই ভিডিওটি না দেখাতেন তাহলে কেউ বিশ্বাসই করতে পারত না যে সামিরা এবং ডন মিলে কত বড় ধরনের একটা চক্রান্ত করেছিল। সেদিন যে ঘটনা ঘটেছিল শাবনূর লাইভে এসে সব কথা খুলে বলেছেন। শাবনূর বলছিলেন, আমি সেদিন খুব ভয় পেয়ে গিয়েছিলাম, ভাবছিলাম সবাই হয়তো আমাকেও মেরে ফেলবে নাকি। বন্ধুরা, শাবনূর বলছিলেন যে সেদিন সামিরা এবং ডন সবাই মিলে যখন সালমান শাহকে এই দুনিয়া থেকে সরিয়ে দেয়, তারপর থেকে তারা এমনভাবে বিষয়টা ছড়ায় যেন সবাই ভাবে শাবনূরের কারণেই সালমান শাহ আত্মহত্যা করেছে। শাবনূর বলছেন, আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম, আমার ঘরে অনবরত ফোন আসছিল যে আমাকেও মেরে ফেলবে। সামিরা এবং ডন মিলে এমন চক্রান্ত করে যে পুরো কেসটা তারা আমার দিকে ঘুরিয়ে দেয়। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, আমি কখনো এটা বিশ্বাসই করতে পারিনি, আর এই কারণেই আমাকে দিনের পর দিন দেশের বাইরে থাকতে হয়েছে। আপনারা কেউ আমার সত্যটা জানতে চাইলেন না কেন? আমি কিভাবে সালমান শাহকে মারব? সালমান শাহকে আমি খুব ভালোবাসতাম, সে আমার খুব প্রিয় ছিল। আপনারা কি জানেন সেই যখন অসুস্থ হয়ে গিয়েছিল তখন আমি কান্নায় ভেঙে পড়েছিলাম? আপনারা কি জানেন সেই যখন মারা যায় তখন আমি অস্থির হয়ে পড়েছিলাম? আমি বলেছিলাম আমি তাকে দেখতে যাব। তখন আমার মা, চাচি এবং বাইরের এক চাচি আমাকে বলেছিলেন, তুমি যেও না, তুমি গেলে ওরা তোমাকেও মেরে ফেলবে। কারণ তখন দর্শকরা ভাবছে যে শাবনূরের কারণেই সালমান শাহ আত্মহত্যা করেছে। বন্ধুরা, আপনারা জানলে অবাক হয়ে যাবেন, নায়ক সালমান শাহকে হত্যার পেছনে আজিজ ভাই, ডন এবং সামিরা চক্রান্তটা ঠিক এমনভাবেই করেছিল। মেরেছে তারা, কিন্তু এমনভাবে সাজিয়েছে যাতে সবাই ভাবে শাবনূরের কারণেই এটা হয়েছে। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে সেই আইনজীবীর ইন্টারভিউটি দেখাবো যে ইন্টারভিউতে সব গোপন তথ্য খুলে বলা হয়েছে। চলুন সেই ইন্টারভিউটি দেখে নিই তাহলে। এই ছবির একটা ঘটনা আছে। আমার ওস্তাদ আমির হোসেন বাবু এই ছবিতে সে কোরিওগ্রাফার ছিলেন। হঠাৎ করে তার আরও একটা ছবির কাজ পড়ে গেল। শাবানা আপা আর আলমগীর ভাই আর্টিস্ট ছিল, সে ওখানে চলে গেল। আমাকে বলল, এই জন স্পটে আমাকে বলল যে তুমি এই গানটা করে দাও। তাই যাই হোক, আমি যা গানটা করলাম, গানটা করার পরে তাও পুরোপুরি না, একটা পাঠ করলাম এই নাইটেই, এই সময়ে। তো তখন আমার সাথে ওর পরিচয় হলো, মোটামুটি মনে হলো যে ছেলেটা মানে চলচ্চিত্রকে প্রচণ্ড ভালোবাসে। এই ছেলেটার দ্বারা চলচ্চিত্র কিছু, তখন কিন্তু সালমান শাহ হয় নাই, তখন ইমন, সবার ইমন, সালমান শাহ তখন হয় নাই। কিয়ামত মাত্র রিলিজ হবে না, রিলিজ হয়ে গেছে মেবি। তো ওই ছবির কাজ করতে গিয়ে দেখলাম যে ছেলেটা যে কাজ প্রিয়, যতই দুষ্ট আমি ফাইলাম যাই করি, কাজের ভিতরে কিন্তু আছে। এটা করতে পোলাপানের মতন, মানে বাচ্চা ছেলেদের মতন করতেছে, দরাদরি করতেছে। কিন্তু এর মধ্যেও যখন শটটা দেখা দিচ্ছি তখন কিন্তু স্ক্রিনে মনে হচ্ছে না অ্যাজ এ হিরো, সে একজন নায়ক। বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে। বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিতো। এরপরে মোটামুটি অনেক কাজ হয়েছে। এর ভিতরে একটা হিস্টোরি আছে, দুষ্টামি করতো, মাঝে মধ্যে দুষ্টামি করতো। কি যেমন আমরা তো বন্ধু ছিলাম, বন্ধুরা তো অনেক কিছু করি। একদিন সাবিনাকে নিয়ে এসে বলতেছে, দোস্ত তোর ভাবি। আমি ফট করে বলেছি দুষ্টামি কর, দোস্ত ওই দিন যে একজন নিয়ে আসছে ওটাকে, হ্যাঁ এই তো খেপা গেল, খেপা দেওয়া যা তা বললো। এরপরে এই প্রতিশোধ নেওয়ার জন্য একদিনও আমার বাসায় গেছে। এসব স্মৃতি কিন্তু এসব মনে থাকে, এসব বলার কথা। এই প্রতিশোধ নেওয়ার জন্য একদিন আমার বাসায়, আমি তখন টেস্কুনিপাড়াতে থাকি, ও আমার সাথে গেছে। যে আমার বউকে বলতেছে যে ভাবি জানেন ও মেয়েদের নিয়ে আড্ডা দেয়, মেয়ে ছাড়া কোনো কিছু বোঝে না, সবসময় আমার পিছনে মেয়েরা ঘোরে। তখন আমার বউ তাকে বলছিল, ইমন ভাই আমার পরের শাড়িটার দাম কত? তখন বলছিল, এটা তো জনি পিন শাড়ি। বল না, জনি পিন না, বৌরানি পিন শাড়ি। বলতে 500 টাকা, না এটার দাম 350 টাকা। এই শাড়িটাও কোথা থেকে এনেছে জানেন? বৌরানি পিন্টের অ্যাড, ওই যে আপনারা মনে জানেন বৌরানি পিন শাড়ি, মনের মতন শাড়ি, কক্সবাজার যে একটা অ্যাড হয়েছে, একটা আমারই করা ছিল। আওকাত ভাই ছিল ডিরেক্টর, পরিচালক, আমাদের পরিচালক আওকাত হোসেন সাহেব, তার সাথে আমি ছবিটা অ্যাডটা করতে গেছিলাম। ওখান থেকে কিছু শাড়ি নিয়ে আসলাম। ওই শাড়িটা বৌরানি পিন্টে কিছু আমার শাড়ি পরে আছে। এর মধ্যে আমার বউ বলতেছে ওকে যে এই শাড়িটা কিন্তু সাইফুলি নিয়ে আসছে। কোথায় দিয়ে নিয়ে আসছে জানেন? এই মেয়েদের নাচায়া। তো মেয়েদের সাথে ও ঘুরবে না, আপনি ঘুরবেন। এরপরে সালমান খাক্কা করে হাসতে বলতো, দোস্ত চাইছিলাম তোর সাথে তোর প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু ভাবি যে এত কঠিন। হ্যাঁ, এটা দোস্ত আজকে বুঝতে পারলাম, দোস্ত মাফ করে দিস। এই যে ওর স্মৃতিগুলায়, ওর সাথে যে আমার যে কাজগুলো অনেক সময় অনেক টাকা দেয়। যেমন একটা সময় আনন্দ নিয়ে আসলো মগবাজারে, হঠাৎ করে একটা হাফ প্যান্ট পরে, একটা গেঞ্জি গায়ে সাদা, এসে বলতেছে, দোষ শুভ সংবাদ। কী শুভ সংবাদ? দেখতেছিস না বেটা, ফল কিনতেছে, আনার কিনতেছি, সব কিছু কিনতেছি। বলে ওটা কেন কিনতেছিস? তোর ভাবি প্রেগনেন্ট, আমি বাবা হচ্ছি। এই তো
আমরা খুশিতে বললাম যে কি তাহলে এক কাজ কর, আমাদের কিছু খাওয়া। হ্যাঁ, দোস্ত আগামীকাল খাওয়াবো। যাক, এরকম তো অনেক খাইছি, ও খাওয়াইছে, আমরাও খাইছি। আরেকটা ঘটনা আছে, তোমাকে চাই ছবি শুটিংয়ে, এই তখন ওই দিন হরতাল ছিল, আওয়ামী লীগের হরতাল ছিল। আমরা ওই যে ওই গানটা আছে না, তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনে পেয়েছো, তে সালমান আমার কথা বলে দিয়েছে যে সাইফুলকে রাখেন। তে মতিন মামা এখনও বেঁচে আছে, মতিন রহমান, সে বল গানটা তো আমি করবো, আমার ইয়েতে করবো, কিন্তু সাইফুল থাকলে ভালো হয়, থাকবো। এই যাই হোক, গান করতেছি। ওই দিন বিকালবেলা আমাদের শিডিউল, তারা আগের দিন গান হয়েছে। এই ফার্স্ট শট নিচ্ছি আমি, ফার্স্ট শট নিচ্ছি আপনার ওই যে আমাদের তাল আছে না, ওই যে প্রযোজক সমিতির তাল শট নিলাম। শট নেওয়ার পরে ওই দিন শুটিংয়ে ওই পার্টটা করে আমরা শুটিং পিক আপ করলাম। পরের দিন বিকালবেলা এফবিসিতে আবার শুটিং। যাই হোক, ও 4টার সময় এসে ক্রিকেট খেলা স্টার্ট করলো। ক্রিকেট খেলা স্টার্ট করে এর মধ্যে হঠাৎ করে বলতেছে যে দোস্ত পিজা খাবো, যাবি আমার সাথে? যাই, সালমান যেহেতু বলছে আমার তো যেতেই হবে। কারণ দোস্ত যদি শাবনুর এসে পড়ে, শাবনুর 7টা সাড়ে 7টার আগে আসবে না, চলতে পিজা খাই আসে। যে আমরা এখান থেকে রিক্সা নিয়ে গেলাম, নিয়ে এখানে যাই, মহাখালীতে যাইতেই নাদিম মোহাম্মদ তাকে ফোন দিল। নাদিম মোহাম্মদ ফোন দেওয়ার বললো যে সলমান, তোমার সাথে আমি তোমাকে নিয়ে একটা ছবি বানাবো, ওই ছবির নায়িকা থাকবে এই চম্পা, তুমি শিডিউল দাও। তো ও অন্যভাবে ঘুরে একটা কথা বলছিল, কথাটা আমি এখানে বলবো না। হ্যাঁ, বললে হয়তো আমাদের অনেকেই আছে কষ্ট পাবে। হ্যাঁ, কিন্তু ও দুষ্টামি করে বলছিল। তারপর বলছিল যে না নাদিম ভাই, আমার সাথে কি চম্পা আপার সাথে মানায়? আপনি বলেন, আমার সাথে চম্পা আপার সাথে মানায়? এইটাই একটু মানে নেগেটিভ করে কথাটা বলছিল আর কি। দেখ, পরে এই সালমান সরি বললো। এর মধ্যে একটি ছেলে রিক্সা, যে ওই যে রিক্সা আমরা উঠলাম, হরতালের জন্য তো আমরা গাড়ি নিতে পারলাম না, যে রিক্সা আমরা উঠলাম, সেই ছেলেটা বলতেছে ভাই আজকের থেকে আমি আর রিক্সা চালাবো না। যদি ছেলেটা এখনও যদি বেঁচে থাকে, তাহলে ছেলেটা আমার মনে হয় যে আমার এইগুলো শুনবে, বলবে ভাই আজকের থেকে আমি আর রিক্সা চালাবো না। কেন জানেন? আজকে 12টা দিন আমি রিক্সা চালাই না। আজকে 12টা দিন আমি এই আপনাকে দেখার, সালমান শাহকে দেখার জন্য আমি বাড়ি থেকে যে টাকা নিয়ে আসলাম, সেই টাকাটা খরচ হয়ে গেছে। খরচ করার পরে আমি বাধ্য হয়ে রিক্সা চালাচ্ছি। আমি জিদ করেছিলাম সালমান শাহকে না দেখে আমি যাব না। এই কথাও শুনতেছে আর গিলতেছে, গিলতেছে, আর আমার টিপ দিতেছে। যাই হোক, আমরা যখন গুলশানে গেলাম, আপনারা জানেন ওই টাইমে কিন্তু কোনো জায়গায় পিজার দোকান ছিল না, একমাত্র গুলশানে ছিল। ওই গুলশানে 1 নম্বরে গিয়ে আমরা পিজা খেলাম। 3টা পিজার অর্ডার দিল, আমার একটা, ওর একটা, আর রিক্সাওয়ালা ছেলেটার একটা। এই 3 জনে মিলে আমরা পিজা খেলাম। পিজা খাওয়ার ওকে নিয়ে আবার এফবিসিতে আসলো। ঠিক আছে, ওকে নিয়ে আবার এফবিসিতে আসলো। এফবিসিতে আসার পরে ওই ছেলেকে ওই দিন সে নিজে মোড়া দিল, এই তুই মোড়াতে বয়। শুটিং পিক আপের টাইমে ওই ছেলেকে 2,000 টাকা দিয়ে বললো যে তুই আবার লেখাপড়া করবি, তোর যখন মনে চাইবো তুই আবার আমার সাথে দেখা করবি। হ্যাঁ, আমি আজকে আমি নায়ক সালমান, আমি তোর ভাই সালমান, আমি তোর বন্ধু সালমান, দিস সালমান। কেন সালমানকে সবাই ভালোবাসবে না? এই জন্যই সালমান, এই জন্যই সালমান শাহ। আজ আমার জানা মতো অনেকেই বলতো আরে অমুক ব্যামলিনে কী হয়েছে, কী সমস্যা না। আমি জানতাম ও টাকা পয়সা কী করতো। একটা প্রোডাকশন ছেলেকে যদি বলতো মা ভাইয়া আমার এই কথাগুলো কেউ বলে না, যার কথা বলে যায়, কিন্তু এই কথাগুলো বলে না। ভাইয়া আমার মা আজকে অসুস্থ, দাঁড়া, কনভেন্স সহ পকেটে যা থাকতো সব দিয়ে দিত, যা আগে আমার চিকিৎসা করে। ভাই একজন ইমন আমার বোনটাকে বিয়ে দিতে পারতেছি না, এই সালমান শাহ টাকা পয়সা করে কোথাও আমার অ্যাডভান্স দেন। আমি এমন হয়েছে সে 5,000 টাকা সাইনিং পেমেন্ট নিয়েছে, নিয়ে তাকে দিয়ে দিয়েছে। এই হলো সালমান শাহ। আমার একটা ঘটনা বলি আপনাকে। আমি তখন এপার বাংলা ওপার বাংলা খুব তুমুল আমার তো ওর একটা ছবি আমার সাথে পড়লো। ওই নিজেই বলছিল এই ডান্স, এই ছবি ডান্স একটা সাইফুল, এই গানের ডান্স একটা সাইফুল থাকবে। ছবির নাম প্রেমের বাড়ি। ছবিটা রিলিজ হয় নাই। ছবির ডিরেক্টর ছিল, পরিচালক ছিল হলো মোস্তাফিজুর বাবু, আর প্রযোজক ছিল একসময় সংসদ সদস্য, একসময় সংসদ সদস্য আমার মিজানুর রহমান খান, দীপু সাহেব আছে না, দীপু সাহেব। হ্যাঁ, যাই ওই গান করতে গেলে এর দিকে আমার কলকাতাতে রোজিনা আপা বসে আছে, রানী আপা বসে আছে, চিরঞ্জিত বসে আছে, প্রশান্তিত সাহেব বসে আছে আমার শিডিউলের জন্য। আমি যাই ওখানে গান করবো। তা আমি চিল্লি করতে বাবুর সাথে যে বাবু আমি কিন্তু গান করবো, আমি চলে যাবো, কারণ আমার শিডিউল নাই। এই সালমান বলতেছে দোস্ত গানটা কর। কারণ দেখ আমার কিন্তু ইমন, আমার কিন্তু ডলার নাই, ডলার কিনতে হবে আমারই, তোকে আমি ডলার দেবো,
তুই তো গান কর। যাই 5:30 পর্যন্ত দুপুরে বাসায় যাচ্ছে, আমি বললাম তুই বাসায় যাচ্ছিস, গান শেষ হবে না? বলতে এই বেটা আমি যদি বাসায় না যে তোর ডলার আনবে কেটা। হ্যাঁ, সে বাসায় গিয়া ডলার নিয়ে আসে, ডলার নিয়ে আসা আমাকে দিল, এবং সে নিজে আমার 7টা 20 ফ্লাইট, 7টা 20 ফ্লাইট সে নিজে আমাকে এয়ারপোর্টে দিয়ে আসলো। তার সাথে আমার শেষ কথা কি জানেন বন্ধু, আমার একটু তুই কথা দিবি, তুই আর কখন মেজাজ গরম করবি না, তোর মেজাজটা অনেক গরম। তোমরা তো জানো আমি একটু হঠাৎ করে চেতে যাই। হ্যাঁ, ও এই জিনিসটা বললো আর কি। বলার পরে আমি বললাম যে তোর জন্য কী আনবো বল। না কিছু না। বললাম বল কী আনবো তোর জন্য। আমি তখন ও বললো যে যদি আনতে চাস আমার জন্য একটা চেয়ার কিনে নিয়ে আসিস। যাক আমি গেলাম, যাওয়ার পরে আমার শিডিউলের কারণে আমার আশা হলো না। আমি এই চেয়ারটা কিনেছিলাম, পাঠিয়েও দিয়েছিলাম। যদি ঋতুপর্ণা থাকতো, ঋতুপর্ণা এটা আজকে বলতে হয় আমার কাছে পাঠিয়ে দিয়েছিল, আমি ঋতুপর্ণার কাছে চেয়ারটা কিনে পাঠিয়ে দিয়েছিলাম। দুর্ভাগ্যজনক যেদিন ঋতুপর্ণা এসে সালমানকে বলছে যে আপনার জন্য আপনাকে একটা চেয়ার পাঠিয়েছে আপনার বন্ধু কোরিওগ্রাফার সাইফুল। হ্যাঁ, ঋতুপর্ণা বলছে ঠিক আছে আমি শুক্রবার দিন থাকবো, আপনি আমাকে চেয়ারটা দিয়ে। কিন্তু আর হলো না। আমি এই খবরটা পাইলাম কোথায়, তখন হেলাল খানের সাগরিকা ছবি আমি করি। সাগরিকা ছবি যে ওখানে যে কয়েকটা গান হয়েছিল, ও কোরিওগ্রাফার আমি ছিলাম। আকাশ শুয়েছে মাটিতে, এটার 50%। তারপরে হৃদয়ের মাঝে তুমি আছো তবু এ বুকের মাঝে কেন পাই না, ঋতুপর্ণার হেলাল খান, আমিন খান আর্টিস্ট ছিল। হ্যাঁ, যাক আমি হোটেলে বসে আছি, হঠাৎ করে আমার হোটেলের যে ছেলেটা এসে বলতে সাইফুলদা, সাইফুল তো বলতো সৈফুলদা আপনি টেলিফোন ধরলাম। হেলাল খান, আজকে যে হেলাল খান পরিচালক, প্রযোজক প্লাস নায়ক, হাসন রাজা হেলাল খান, হ্যাঁ, সে আমেরিকা থেকে আমাকে ফোন দিয়েছে। ফোন দেওয়ার পর বলতেছে সাইফুল তোমার আশেপাশে কে কি আছে? বললাম আছে। ওনাকে একটু দাও ফোনটা। কারণ হেলাল খান জানতো সালমান শাহর সাথে আমার কি সম্পর্কটা ছিল, অনেকেই জানতো না ইন্ডাস্ট্রি, কিন্তু হেলাল খান জানতো। হ্যাঁ, তো এরপরে ওই লোকটাকে যখন দেওয়ার পরে ওই লোকটাকে বলতেছে যে আপনি একটু সাইফুলের পাশে গিয়ে দাঁড়ান, সাইফুলকে ধরেন। হ্যাঁ, সাইফুলকে ধরেন। এবার সাইফুলকে ফোনটা দেন। ফোনটা দেওয়ার পরে আমার বলতে ইমন মারা গেছে। বললাম কোন ইমন? কয় সালমান শাহ। আমি একটু এটা কথা বলেন নাকি, আপনি কী বলেন? পরশুদিন তোর সাথে কথা হয়েছে। আমি চেয়ার কিনছি, আবার বলে দিয়েছি পরশুদিন তোর সাথে কথা হয়েছে। ঋতুপর্ণার কাছে আমি চেয়ার পাঠাইছি। ওই ঋতু হয়তো চেয়ারটা দিতে পারে নাই, সালমান শাহ মারা গেছে আজকে। এরপরে ঢাকা থেকে, বিশেষ করে ঢাকায় তো আগে খবর ঢাকার খবর তো কলকাতাতে স্বপনদার কাছে আগে চলে যেত। স্বপনদাকে ফোন দিলাম, স্বপনদা বললো, স্বপন শাহ যে ওই যে এপার বাংলা তো সে ডিরেক্টর পরিচালক ছিল, অনেক ছবি করেছে, মেহেরবানু, ভাই ইজ্জত, অনেক ছবি করেছে সে। আর ওপার বাংলা সে প্রচুর ছবি করেছে। এক ফাটাক স্টেট করে, সুজন সঙ্গীত স্টার্ট করে, সৃজন সঙ্গীত আমি ছিলাম। তার প্রচুর 40টার মতো আমি কোরিওগ্রাফি করি। 40টা ছবি, 40টা গান না, 40টা ছবি। এই মনে কর আমাকে স্বপনদাকে বললাম, স্বপনদা কনফার্ম করলো। আল্লাহকে তারপর দিন আমাদের বিখ্যাত একজন ক্যামেরাম্যান ছিল জেডিস মিন্টু, ও আবার ঋতুপর্ণা শিডিউল নিতে গেছে। ও যখন বল তখন আমি কনফার্ম হলাম যে এই। আর আমার বন্ধু আমার চেয়ারে বসতে পারলো না। আমি সালমান শাহ মারা যাওয়ার পরে, ইমন মারা যাওয়ার পরে আমি কাঁদতে পারি নাই, কারণ কান্নার আমার কোনো সুযোগ ছিল না। আমি মারা গেছে শুনি নাই, না জেনে আমি গেছি। ডন গ্রেফতার হলো, সারা দেশ পাগল হয়ে গেল, মনে হলো যেন আমার সালমান শাহ বেঁচে গেছে মনে হচ্ছিল। তারপরে আমি বার্মিংহামে একটা বিয়েতে আসলাম, পরে একদিন পরে আমি আসবো না, কিন্তু পাত্রের বাবা দুইজনেই পাগল আমার জন্য। পাত্রের বাবাকে আমি চিনতাম না, উনি গাড়ি পাঠালেন, আমি আসলাম, এসে দেখলাম পাত্রকেও আমি তুলে নিয়েছি। যাই হোক, ওখানে 1-1.5 মানুষ ছিলেন। আপনারা বিশ্বাস করবেন না কিনা, আমি আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ। বিয়েবাড়ির পরিবেশ বদলে গেল। আমি ক্ষুদ্র একটা মানুষ, নীলা চৌধুরী, সালমান শাহর মা। আমি ঢোকার পরে মনে হলো এখানে সালমান শাহর আন্দোলন শুরু হয়ে গেল। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। টিকটকাররা প্রত্যেকটা মানুষ কপি করে নিয়ে সব ছেড়ে দিয়েছে। সবাই বিচার চায়, কেউ কাঁদছে। আমি কিন্তু কাঁদছি না, আমার কান্না আসে না। আমি সালমান শাহ মারা যাওয়ার পরে, ইমন মারা যাওয়ার পরে আমি কাঁদতে পারি নাই, কারণ কান্নার আমার কোনো সুযোগ ছিল না। আমি মারা গেছে শুনি নাই, না জেনে আমি গেছি। এখন আমি জানতে পারছি সালমান শাহকে ক্লোরোফর্ম করা হয়েছে, হাত পা বাঁধা হয়েছে। এখন আমি অসুস্থ হচ্ছি, এখন বুঝতে পারছি যে আমার ছেলে মারা গেছে, কিভাবে মারা গেছে। এইসব তো কেউ আমাকে বলে নাই।
আমার ছেলে জীবিত, সে সেন্সেস হয়ে গেছে, ওইভাবে বের করে আনছি। আপনার দিকে নিয়ে গেলাম হলি ফ্যামিলিতে, গিয়ে মনে হলো ওরা প্রস্তুত ছিল, ওরা কেউ হাত দিল না। আমাকে বললো, আমি সংক্ষেপে বলছি, ওরা আমার হাজব্যান্ড, আমি যখন নামাই নিলাম উপর থেকে, আমরা ঘরে গিয়ে দেখলাম আমার ছেলে অসুস্থ পড়া। আমি দেখতে তার ডাকলাম, দুইজন, একজন তেল দিচ্ছে আমার আবুল, আর একটা চাইনিজ মেয়ে হাতে তেল দিচ্ছে 2 হাত ধরে। আমার হাজব্যান্ড, আমি আর আমার ছোটো ছেলে ঢুকছি, আর কেউ ছিল না ওখানে। 15 দিন আগে একটা ছেলে বলে গেছিলো যে সালমান শাহকে হত্যা করা হবে, মেরে ফেলবে, আপনি বাঁচাতে চাইলে তার কাছে নিয়ে আসেন। আমার ছেলে বলছে ছেলেটা এডিক্ট, কি উল্টোপাল্টা বলছে। ওই ছেলেটাকে দেখলাম লিফটে নেমে যেতে, ভিজা গায়ে, খালি গায়ে, তার কাঁধে একটা লাল গামছা, আর উপরে ওই যে ডলির ছেলে বলে একটা খ্যাত, একটা আমার বাসার কাজের ছেলের বুয়ার ছেলে, ওকে নিয়ে নেমে যাচ্ছে। সে কিন্তু আমাকে বললো এখানে যে আপনাকে বলেছিলাম আপনার ছেলেকে বাঁচাতে পারবেন না, যান গিয়ে দেখেন, বলে সে আর পাশের লিফটে নেমে গেল। আমি আর কিছু জানলাম না। ঘরে ঢুকলাম, সালমান শাহ ইমনের ঘর যেমন ঠিকঠাক থাকতো আগে, পরিপাটি সুন্দর, মনে হচ্ছে না এমন কোনো ঘটনা ঘটছে এখানে। ডাইরেক্ট আমরা রুমে গেলাম, রুমে গিয়ে দেখলাম ইমনের খাটে যেদিকে মাথা রাখার কথা ওইদিকে পাও, যেদিকে পাও রাখার কথা ওইদিকে মাথা, সে শুয়ে আছে, একটা গেঞ্জি পরা, কালার মনে নাই, ইয়েলো একটা প্যান্ট পরা, দুইজন তেল দিচ্ছে। আমরা ঢুকতে দেখে ওরা চলে যাচ্ছিল। আবুলকে আমার হাজব্যান্ড বললো যে একজন ডাক্তার ডেকে নিয়ে আসো। তখন আমিও দৌড়ে গিয়ে আমার ছেলেকে চুমা দিলাম, ডাকতেছি, করতে উঠে না, তখন বিছনায় উঠে গেছি। আমি উঠে যখন পায়ের দিকে নাড়া দিয়েছি, পা ঠান্ডা হয়েছে কিনা আমি দেখতে গিয়ে দেখলাম নীল হয়ে গেছে পায়ের 10টা নখ। হাতে আসলাম ফিরত, যে কী হলো, হাতেরও দেখলাম 10টা নখের হাফ সাইজ ইয়ে হয়ে গেছে, ঠোঁটটা নীল হয়ে গেছে। আমি ঠোঁটে চুমা দিলাম, বললাম বাবা ওঠ, আম্মা আসছি কিছু করে। পরে জানছিলাম আমেরিকান ভিসার আর ইয়েতে চেক করে ফোন করে যে এটা কেন, ওনারা বলছেন যে সাফোগেশনের কারণে লোক মারাও যেতে পারে, না হলে এইভাবেই কমাতেও থাকতে পারে, সাফোগেটেড হওয়ার কারণে এই সিমটমগুলো দেখা গেছে। তখন আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি এখানে দাঁড়ায় আসো কেন, আমার ছেলে তো মরে যাচ্ছে। ঘরে কিন্তু কেউ নাই, সালমান শাহর স্ত্রী বা অন্য কোনো লোক নাই, একটা লোক বসা ছিল। আমরা যখন ঘরে ঢুকছি, আমার হাজব্যান্ড বলছেন উচ্চামুটা কালো করে আননোন একটু বিদঘুটে টাইপের লোক, আমরা ঢুকতে দেখে সে বেরিয়ে চলে গেল। আমার প্রশ্ন ওখানে সে কে ছিল। আচ্ছা, তারপরে যখন বিয়ে করলো, আবুল আসতেছে না, আমি তখন তাকে উঠাই নিছি। আমরা 3 জনে ধরাধরি করে, তখন কিন্তু আর কোনো মানুষ নাই, স্বামীটা তো ঘরেই ছিল, কিন্তু আমরা তো দেখি নাই। বের হয়ে যখন আধা করে আসছি, তখন ওইখানে একজন মহিলা, ওদেরই বন্ধু, পরে শুনছি এটা আজিজ মোহাম্মদ ভাইয়েরই গার্লফ্রেন্ড, সে কি নামটা ভুলে গেছি আমি এই সময়ে। যাই হোক, ও আমাকে এসে বলতেছে হু দ্য হেল ইউ আর, ওকে কোথায় নিয়ে যাচ্ছেন। তখন আমি রিপ্লাই করছি, আমার হাজব্যান্ড তাকে এসে বলছে আপনি কে। তখন আমি বলছি যে হু দ্য হেল ইউ আর, আই এম এ মাদার অফ সালমান শাহ, ইমন, আমার ছেলেকে আমি নিয়ে যাচ্ছি, তুমি কে, সরো। বলে আমরা নিয়ে লিফটের এই 5-10 কদম ওখানে গিয়ে লিফটে আমরা উঠতে গেলাম, লিফটে উঠলাম, কিন্তু লিফটের নিচে যায় না। উপরে আসার সময় এরকম হয়েছিল, লিফট আর নামে না। প্রায় 20 মিনিট আমরা, আমার হাজব্যান্ড লাথি দিচ্ছে, শব্দ করতেছে। 20 মিনিট পরে ধাম করে লাফটে নেমে গেল। নামার পরে নিচে গিয়ে দেখলাম ওই যে কথিত বাদল খন্দকার, যে আগে 5 তারিখ রাত্রে সারা রাত ওখানে ছিল, মানে উনি জড়িত, সে ওখানে দাঁড়ানো দেখে আমরা, ইমনের আব্বা বললেন যে ই করেন, আপনি চলো বাবা আমার সাথে, ইমনকে নিয়ে হলি ফ্যামিলিতে যাইতে। সে যাবে না, কিন্তু কেন যাবে না সেটা তো বুঝতে পারলাম না। জোর করে আমাদের গাড়িতেই তুলে আমরা দুইজন, আমি আর আমার ছোটো ছেলে পিছনে শোয়া, বাদল খন্দকার আমার হাজব্যান্ড সামনে, আমরা হলি ফ্যামিলিতে দ্রুত চলে গেলাম। তখন বোধহয় 1টা বাজে, তো 1টা বাজে ওরকম। হলি ফ্যামিলিতে গিয়ে দেখলাম একদম সুন্দর, ওই জায়গাটাও একদম সোজা, কোনো মানুষ নাই। ভিতরে ঢুকতে যখন গেলাম, ভিতরে গিয়ে দেখলাম একটা ছেলে বসে আছে স্টেতো গলায়। আমি তার স্টেতো ধরে টান দিয়ে বলছি, এতক্ষণ ধরে চিৎকার করতেছি, শুনো না আমার ছেলে মরে যাচ্ছে, ওঠো। উঠে আনছি, উঠতে চায় না, উঠে আনছি। পরে এসে এরকম দেখলো, দেখে বললো এখানে তো ওনাকে দেখা হবে না, বাইরে অ্যাম্বুলেন্স আছে, আপনারা মেডিকেলে নিয়ে যান। আমি মেডিকেলে কেন, আমার ছেলে মরে যাচ্ছে, তুমি দেখো। বলে না, হবে না, বলে চলে গেল। পরে গাড়ি থেকে তুলে আমরা অ্যাম্বুলেন্সে তুললো, ওরা গেলাম। তখন বাদল খন্দকার সঙ্গে মেডিকেলে গেলাম, গিয়ে স্ট্রেচার নামাই দিয়া অ্যাম্বুলেন্স এমনি চলে আসলো, কোনো পয়সা নিল না। বাদল খন্দকারও নাই, আজ পর্যন্ত আর দেখি নাই আমি। আচ্ছা, তারপর ঢুকলাম, ওখানেও ডাক্তার আসে না, তাকে টেনে আনলাম, আবার ধরে টেনে একটা থাপ্পড় দিছি আমি, উঠতেছে না দেখে। আমার তখন তো সেন্স নাই, আমি মেডিকেল হলি ফ্যামিলি থেকে আসছি, আমার ছেলে মরে যাচ্ছে, তোমরা বসে আসো, ডাকতেছি, উঠে আসো। ও উঠে আসলো, তো স্ট্যাতো লাগায় না, আবার বলছে তুমি স্ট্যাতো দেও, বুক দেখো আমার ছেলের। ও দূর থেকে এরকম দেখে মনে হলো যে জানা, বলতেছে উনি তো অনেকক্ষণ আগে চলে গেছে।
বন্ধুরা, ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতেই পেরে গেলেন যে কত চক্রান্ত করেছিল এই সামির এবং সামিরার মা। হ্যাঁ বন্ধুরা, এমনই ঘটনা ঘটেছিল, কিন্তু কেউ বিশ্বাস করতে পারলো না এমনভাবে তারা ধামা চাপা দিয়েছিল এই সামিরার মা। তারা খুব বড়লোক ছিল বলে এবং অনেক টাকার মালিক ছিল বলে তিনি 12 লক্ষ টাকা দিয়ে এই কাজটি করিয়েছে। শুধু জানলে অবাক হয়ে যাবেন, এখন যখন সামিরাকে সবাই খুঁজতে যাচ্ছে, সামিরাকে পাচ্ছে না, কিন্তু ডনকে ধরিয়ে একেবারে পুলিশ কারাগারের মধ্যে নিয়ে গেছে। বন্ধুরা, আগে থাকতেই সালমান শাহের মা বলছিল যে তোমরা দেখো, তোমরা সামিরার মাকে ধরো, কিন্তু নেতার হাত ছিল, আজিজ ভাইয়ের হাত ছিল, ডনের হাত ছিল, আরও অনেকের হাত ছিল, যার কারণে কিন্তু এখানে শাবনূরকে যদি আমরা দোষ দিই এটা ভুল। শাবনূর বেচারার কোনো দোষ নেই, সে নিজেই খুব ভয় খেয়ে গিয়েছিল, তার মধ্যে খুব ভয় কাজ করছিল। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে জানিয়ে দেবেন এবং সালমান শাহের জন্য দোয়া করবেন যেন তিনি ন্যায্য বিচার পায়। ধন্যবাদ, ততক্ষণ নিজেদের খেয়াল রাখতে